স্বাগত জানাচ্ছি সারাদিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। আজ আমরা আলোচনা করব মন্ত্রী পরিষদের আকার বাড়ানো নিয়ে, এবং সেজন্য আজ আমাদের স্টুডিওতে এসেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। আমাদের সাথে আরও যোগ দেবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি আসার সাথে সাথে আমাদের সাথে যোগ দেবেন আশা করি। তো আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আজকের মন্ত্রী পরিষদের আকার বাড়ানো নিয়ে। তো আপনার কাছে জানতে চাই যে সরকারের তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায় এম হাফিজউদ্দিন খানের সাথে, যিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তো আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো বর্তমান সরকারে তো 44 জন মন্ত্রী ছিলেন, আরও 7 জন মন্ত্রী যোগ হলেন, 51 জন মন্ত্রী হলেন। মন্ত্রী পদমর্যাদার আরও 7 জন উপদেষ্টা ছিলেন। মানে এই পর্যায়ে কি আসলে মন্ত্রী পরিষদের আকার বাড়ানোর দরকার ছিল কিনা? এটা সরকার কেন করেছে তা আমরা জানি না, সে কারণ আমরা বুঝতে পারছি না। তবে আমাদের যে সাধারণ মানুষের পারসেপশন, এর কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। যদি যেটা হয় যে ক্যাবিনেট রিশাফল যাকে বলে, মন্ত্রিসভার রদবদল, যে কোনো মন্ত্রিসভার কোনো সদস্যের পারফরমেন্স সন্তোষজনক নয় বা কেউ ঠিকমতো কাজ করতে পারছে না, এ ধরনের কোনো সমস্যা হলে তখন মন্ত্রিসভা বদল করা হয়, কাউকে হয়তো মন্ত্রিসভাতে বাদ দেওয়া হয়, তার স্থানে নতুন কাউকে নেওয়া হয়। সেরকম ঘটনা এখানে ঘটে নাই। এখানে মন্ত্রিসভা থেকে এই পর্যন্ত মনে হয় না, যেটুকু শুনলাম সারাদিনের খবর বা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এই শপথ অনুষ্ঠানের পরে, তাতে মনে হয় না যে কাউকে মন্ত্রিসভাতে বাদ দেওয়া হবে। এখন এই 7 জন মন্ত্রী নতুন হলেন, 5 জন পুরমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। তাদেরকে কোন দপ্তর দেওয়া হবে সেটাও এখন মতো বোঝা যাচ্ছে না, রবিবার আগে বোঝা যাবে না। এখনও যে সমস্ত মন্ত্রণালয় নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অর্থ মন্ত্রণালয় নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে, ধরনের সেখানে কোনো পরিবর্তন আসবে কি না এটা বোঝা যাচ্ছে না। এবং মন্ত্রিসভার আয়তন বড় হঠাৎ বড় কথা নয়। মন্ত্রিসভা আয়তন বাড়লে যে মন্ত্রিসভা বেশি সক্ষম হবে, তার সক্ষমতা বেড়ে যাবে এবং তাদের এফিসিয়েন্সি ইফেক্টিভনেস বাড়বে, এটার তো কোনো 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 যোগসূত্র তো নেই এটার সঙ্গে। মন্ত্রিসভার সক্ষমতা, এফিসিয়েন্সি, দক্ষতার সঙ্গে আয়তনের খুব একটা যোগসূত্র নেই। মিনিমাম আয়তন যদি থাকে তাহলে এখানে মন্ত্রিসভা অলরেডি বড়ই ছিল, 46 জন ছিল, সেখানে আরও নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও আপনি দেখেছেন, জানেন যে 7 জন উপদেষ্টা আছে মন্ত্রী মর্যাদায়। তো তারা কি করছে এ কিন্তু জনসাধারণের কাছে ক্লিয়ার না এখন মতো। যেমন একটু উদাহরণ বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় একজন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন। আপনি বলতে পারেন যে স্বাস্থ্য সেবায় সরকার কর্তৃক জনসাধারণের স্বাস্থ্য সেবা দেওয়া হয়, তাতে জনসাধারণকে অনুভব করছে যে কোনো উন্নতি হয়েছে, দৃষ্টি চোখে পড়ার মতো বা উপলব্ধি করার মতো কোনো উন্নতি দেখা যাচ্ছে স্বাস্থ্যসেবায়, কিছু তো আমরা বুঝতে পারছি না। সুতরাং এই এত সব লোককে একত্রে নিয়ে, এত বড় বড় মানুষকে একত্র করে নিয়ে কি উপকারটা হয়েছে সাধারণ মানুষের, এটা বোধগম্য হচ্ছে না। আজকের যে মন্ত্রিসভার শুরুতেই আমরা জেনেছিলাম যে তোফায়েল আহমেদ সাহেবকে নেওয়া হচ্ছে, রাশেদ খান মেননকে নেওয়া হচ্ছে, এবং আরও মেনন, আরও যারা ইনু ভাই, আরও যারা যুক্ত হচ্ছিলেন। তো সব মিলিয়ে কি প্রথমে কি মনে হচ্ছিল যে আসলে মন্ত্রিসভায় অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ, প্রথমে খবরটা এরকম মনে হয়েছিল, রাশেদ খান মেনন সাহেব আসবেন, তারপরে হাসান মালিক সাহেব তো এসছেনই অলরেডি, বদিউল আলম সাহেব তো ডেফিনেটলি খুবই দক্ষ মানুষ, কোনো সন্দেহ নেই। এখন এই দুজন কিন্তু দুজন আসেন নাই। তোফায়েল সাহেব তো আপনি জানেন যে এককালের সংগ্রামী নেতা, 69-এর গণ আন্দোলনের সবচেয়ে বড় নেতা, এবং তারপর স্বাধীনতা সংগ্রামেও তার অনেক বড় অবদান। বঙ্গবন্ধুর অনেক কাছের মানুষ ছিলেন এবং তার সারা জীবন তার অনেক ত্যাগ আছে, সংগ্রাম করেছেন পার্টির জন্য, এর জন্য, দলের জন্য, সব কিছু করেছেন। মন্ত্রী হিসেবে উনি দক্ষ ছিলেন। 96 সনের ক্যাবিনেট উনি প্রথমে কমার্স মিনিস্টার, পরবর্তীকালে ইন্ডাস্ট্রিজ মিনিস্টার হিসেবে ওনার দপ্তর কাজ উনি ঠিক মতোই করেছেন, ভালোভাবেই করেছেন, কোনো সন্দেহ নেই। ওনার কোনো ব্যর্থতা আমরা মনে পড়ে না, দেখি না। তো এখন সেই হিসাবে উনি যোগ দিলে আমরা ভাবতাম যে হয়তো হ্যাঁ একটা গুণগত পরিবর্তন আসবে, সে উনি তো আসেন নাই, যোগ দেন নাই। বোধহয় উনি ভেবেছেন যে শেষ মুহূর্তে সেই একটা কথা আপনাদের ভাঙ্গাহাটে কাড়া বাজে আর কি হবে, আর তো শেষ মুহূর্তে উনি বোধহয় ডিক্লাইন করেছেন। মানে প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়া বলেছেন যে কেউ আসলে না আসলে তাকে যায় আসে না, এরকম কথা হয়েছে আর কি। আপনি কিভাবে দেখেন তাদের এই দুইজনকে না যাওয়া? তারা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আমি তো মনে করি তোফায়েল সাহেবের সিদ্ধান্ত খুবই সঠিক। উনি আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতা, উনি মন্ত্রী হবেন না এটা আমরা ভাবতে পারি নাই। 2009 সনের নির্বাচনের পরে যখন মন্ত্রিসভা গঠন করা হলো,
তোফায়েল সাহেব মন্ত্রী হবেন না এটা আমরা ভাবতে পারিনি। এটা তো একেবারেই আমাদের কাছে মানে অবিশ্বাস্য মনে হয়েছে। না, কিন্তু যখন ডাকা হলো তখন তিনি হতে চাইলেন না। এখন এই শেষ মুহূর্তে এসে বোধহয় 4 বছর পরে চলে গেছে, উনি বোধহয় চিন্তা করছেন এখন যদি কিছু করতে পারবেন না, এই 1 বছর মধ্যে কোনো মন্ত্রণালয় দিলে সেখানে কিন্তু সংস্কার বা ওনার কোনো প্ল্যান মতো যদি করবেন সে সময়টা বোধহয় হবে না। সেই জন্য কিছুটা হয়তো জানি না, অবশ্য এটা হয়তো কিছুটা ওনার মনে একটু একটা দুঃখ থাকা স্বাভাবিক। ওনাকে প্রথমে বাদ দেওয়া হয়েছে, একদিন পরে তাকে একদম শেষ মুহূর্তে তাকে নেওয়া হচ্ছে, এটা কনসোলেশন প্রাইজ, এটা তো অনেক কষ্ট লাগার কথা আর কি। এটা হতে পারে, এখন কোনটা আসল কারণ তো জানি না। তবে একটা কথা ঠিক যে এটা সাহসের সিদ্ধান্ত, এর কোনো সন্দেহ নেই। এরা উনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, এই লোভ থেকে বের হয়ে আসা, লোভ থেকে থাকা আমাদের দেশে খুব কম লোকই এটা পারে, এই লোভ সম্মান করতে খুব কম লোকই পারে। উদাহরণ দেখাই জানা কোন মন্ত্রিত্বের অফার পেয়ে গ্রহণ করেন নাই, এরকম তো আমার এই বয়সে আমি এই উদাহরণ কি এই দুজনের আমি দেখিনি। এটা প্রথম, এটা বাংলাদেশের প্রথম। আমার তো মনে পড়ে না, যতদিন আমার স্মরণে আসে চিন্তা করতে পারি একদম এ পর্যন্ত গত 40 বছর কিংবা তার আগেও আমি তো শুনি নাই যে কেউ মন্ত্রিত্বের প্রস্তাব পেয়ে সেটাকে গ্রহণ করেন নাই, এই ঘটনা দেখি নাই। সেই হিসেবে এটাকে সাহসী এবং বলিষ্ঠ সিদ্ধান্ত বলতে হয়। তো এই যে মন্ত্রিপরিষদের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে রাশেদ খান মেননকে নেওয়ার চেষ্টা হচ্ছিল, হাসানুল হক ইনু অলরেডি যোগ দিয়েছেন, এটাকে আসলে মহাজোটের মধ্যে আস্থা বাড়ানোর একটা হিসেবে নেওয়া হলো। একটা তো মহাজোটের মধ্যে কিছু কিছু ব্যাপারে তো মতভেদ দেখা যাচ্ছিলই, বিশেষ করে এই নির্বাচন, এই যে সংসদ বজায় রেখে নির্বাচনের যে বিধান গত 15তম সংশোধিত করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের রাশেদ খান মেনন সাহেব একদম একটা স্ট্যান্ড নিয়েছেন এবং উনি প্রকাশ্যে এটা বলেছেন, গোপন করেন নাই। উনি প্রকাশ্যে বলে বেড়েছেন যে এটা ঠিক হবে না, কারণ তাতে লেভেল প্লেইং ফিল্ড হবে না, উনি বলেছেন। তো সেই হিসাবে মহাজোটের মতামতের বাইরে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং উনি জোরেশোরি কথাটা বলেছেন। এখন সেটা জন্য অতীতে যেমন ওই যে ওবায়দুল কাদের সাহেব এবং সঞ্জু সাহেব বেশি কথা বলতেন, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হলো, সেরকম ঘটনা কিনা জানি না, আমরা ব্যবহার করেছেন। তবে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা মনে হয় যে প্রশংসার যোগ্য। তো বিএনপি একটু এখানে বলতে চাই, মেনন সাহেব কিন্তু একক সিদ্ধান্ত নেন নাই। যেটুকু সময় দেখতে পেলাম, একটু আগে টেলিভিশন দেখতে পেলাম যে উনি ওনার পলিট ব্যুরোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, যেটা একটা গণতান্ত্রিক পদক্ষেপ আমি মনে করি। জি, তো মেনন সাহেব আসলে আরো জানা যেত। বিএনপি একটি দাবি করেছে যে জোটের মধ্যকার বিবাদ দূর করার জন্য এটি করা হয়েছে, আপনি কি মনে করেন? আমাদের দেশে মানে কোনো জোটের মধ্যে বা কোনো দলের মধ্যে এমন কোনো বিপদ হতে পারে না যার জন্য এরকম তাদেরকে মানে সন্তুষ্ট করতে হবে, কারণ প্রত্যেক দলই চলছে পুরোপুরি একনায়কত্ব, মানে দলের প্রধানের ইশারা ইঙ্গিতে সব কিছু চলে। এখানে যে কেউ যে এমন কোনো বিরোধ হবে আমাদের কোন দেশে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা ইভেন এমনকি জাতীয় পার্টি বলেন, যে সেখানে যে যিনি সবার উপরি নেতা তার মতের বাইরে যে কোনো কাজ করবেন কেউ, এবং সেই কোনো একটা বিরোধপূর্ণ একটা অবস্থান নেবেন এবং সেটাকে প্রশমনের জন্য তাকে মন্ত্রী দিতে হবে, এটা আমার কাছে খুব কনভিন্সিং মনে হয় না। না, আপনি যে কথা বলছিলেন যে মতবিরোধ দেখা যাচ্ছিল এবং মহাজোটের শরিকরা বিভিন্ন স্ট্যান্ড নিচ্ছিলেন, সেটা থামানোর জন্য একটা ইস্যুতে রাশেদ খান মেনন সাহেব একটা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, কিন্তু উনি তো মহাজোট তো ছাড়েন নাই, মহাজোটের সঙ্গে রয়ে গেছেন। তো সুতরাং বক্তব্য দিয়েছেন, এটা এই বক্তব্য অনেকে দিচ্ছে, বিরোধী দল তো বলছে বা আমরা নাগরিক সমস্ত আমরা তো এইভাবে বলে আসছি যে এটাতে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সমূহ হবে না। উনি একজন গণতন্ত্র মানা মানুষ হিসাবে এটা কোনো সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন এবং উনি এবার বক্তব্য দিয়েছেন এটা। কিন্তু এটার জন্য ওনাকে মন্ত্রিত্ব অফার করা হয়েছে আমার মনে হয়, কারণ যেমন আরও আছেন মহিউদ্দিন খান আছেন বা আরও যারা আছে 5 জন আছেন আওয়ামী লীগের সদস্য, তাদেরকে তো এরকম ধরনের কোনো বিরোধের কোনো লক্ষণ দেখা যায় নাই, এতে বরাবর দলের সঙ্গেই আছেন এবং কোনোরকম কোনো বক্তব্য ওনারা দেন নাই দলের কোনো পলিসির বিরুদ্ধে, পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য ওনারা দেননি। সুতরাং তাদেরকে তো সন্তুষ্ট করার কোনো প্রশ্ন আসে না। তো আবারও আপনার সাথে আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আবারও ফিরবো আলোচনায়, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি, আর আমার সাথে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। আমাদের সাথে
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসার কথা ছিল, কিন্তু স্বাভাবিক কারণেই তিনি আসতে পারেননি। তো আমরা ফিরে যাচ্ছি আবারও আলোচনায়। খুব ভালো হতো যদি রাশেদ খান মেনন এর মধ্যে আমাদের সাথে যোগ দিতে পারতেন, তাহলে আরও আলোচনাটা ভালো হতো। একটা বিষয় জানতে ইচ্ছা করে আপনার কাছে, যে এই যে মন্ত্রিপরিষদের সম্প্রসারণ, এটা কতটা দেশের স্বার্থে আর কতটা ভোটের স্বার্থে? এই যে দেশের স্বার্থে মন্ত্রিপরিষদের সম্প্রসারণ হলে তো আমরা বলতামই, সাধুবাদ দিতাম যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল, প্রয়োজনে এটা করা হয়েছে। কিন্তু আমি এই মন্ত্রিসভা এখন যে রদবদল করা হলো, রদবদল ঠিক না, বাড়ানো হলো, এটা কোনো দেশের কোনো স্বার্থ এতে উদ্ধার হবে কিনা বা স্বার্থ সিদ্ধি হবে কিনা এটা কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছি না। দেখে একটা যে হয়তো আমরা অপেক্ষা করতে পারি রবিবার বলতো কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে বুঝবো যে একটা অন্তপক্ষে এখানে এটা রিফ্লেকশন যে হ্যাঁ সরকার একটা প্রচেষ্টা, কোনো মন্ত্রণালয় যদি তার ঠিকমতো কাজ করতে পারছে না বা সেখানে কিছু দক্ষতা বা আনার প্রয়োজন আছে, শেষে দেওয়া হলো বা চেঞ্জ করা হলো, তাহলে বোঝা যাবে। তা না হলে এখন এরা দেশের স্বার্থে তো নয়ই, দলের স্বার্থেও এরা তো সবই আওয়ামী লীগেরই মানুষ, 5 জন। সুতরাং 5 জন কেন, এখন তো 6 জনই হয়ে গেছে বোধহয়, হ্যাঁ, শুধু ইনু সাহেব সাথে সবই দলের লোক। সুতরাং এরা দলের স্বার্থ খুব একটা যে এদেরকে হবে স্বার্থ সার্ভ করা হবে তা তো মনে হয় না, কারণ এরা সবাই একেবারেই অনুগত প্রাণ আওয়ামী লীগের মানুষ এবং তারা আওয়ামী লীগের সঙ্গে আগের থেকে আছেন এবং তারা পুরোপুরিভাবে নিষ্ঠাবান আওয়ামী লীগে বলা যায়। যিনি আছেন যারা চাকরি করতে আগে আমাদের মতন আমলা ছিলেন, মাহমুদ আলী সাহেব এবং মোস্তফা মহদুজন ফরেন সার্ভিস অফিসার ছিলেন, ওনারা রাজনীতি চাকরি অবসর গ্রহণ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং সেখানেই আছেন। এই যারা মন্ত্রী হলো তাদের সম্পর্কে কতজন সম্পর্কে আপনি ধারণা দিতে পারবেন আমাদেরকে? একটা তো আমাদের সমস্যা, আমরা চাকরি করেছি, একসঙ্গে চাকরি করেছি, একসঙ্গে সেক্রেটারি ছিলাম। উনি দক্ষ মানুষ, কোনো সন্দেহ নাই। উনি কোথাও কাজ করতে চাইলে উনি করতে পারেন। উনি বিশেষ করে ওনার দক্ষতা দেখিয়েছেন, ওই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। উনি দক্ষ মানুষ, এক কথা বলেন দক্ষ মানুষ। অনেক অন্য কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু ওনার দক্ষতা সম্পর্কে কোনো সন্দেহ করার কারণ নাই। আর বাকি যারা এসছেন, হাসানুল হক ইনু নতুন মন্ত্রিসভা নতুন আসলেন, উনি কেমন, ওনার পারফরমেন্স কেমন হবে আমি কোনো অনুমান করতে পারছি না। তো ওনার বোধ হয় কার্যক্রমের সিনসিয়ারিটি কোনো অভাব হবে না, আমার এদের বিশ্বাস। ওনাকে যে দায়িত্ব দেওয়া হয় উনি সেটাকে আন্তরিকভাবে করবেন বলে আমি ধারণা করি। আর বাকি আমি চিনি না, মুস্তাফা ফারুক মোহাম্মদ সাহেব এবং মাহমুদ আলী সাহেব তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন, অ্যাম্বাসিডার ছিলেন, অ্যাম্বাসি হিসেবে ওনারা রিটায়ার করেছেন। ওনাদের তো মন্ত্রণালয় চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এখন সেজন্য ওনার সঙ্গে কোনো মন্তব্য করতে পারছে না। মানুষ হিসেবে ওনারা ভালো। আমি এক্ষেত্রেও দেখেছি, আমি মাহমুদ আলী সাহেবকে আমাদের লন্ডন হাই কমিশনে দেখেছি, উনি দক্ষতার সঙ্গে ওই দায়িত্ব পালন করেছেন, আমি দেখেছি। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। ওনার শুনে আমার কোনো আইডিয়া নাই, আমি ওনাকে চিনি না ভালো করে। আচ্ছা, তো রবিবারের মধ্যে পোর্টফোলিও একটু ঠিক করা হবে, তো সেই সময় কোনো চমক থাকবে বলে মনে হয় কিনা? একটা তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন চমক দেখালাম, একটু আগে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বলেছেন, এবং উনি অতীতেও কিন্তু দেখবেন চমক দেখিয়েছেন। প্রথমবার মন্ত্রী পরিষদ করার সময় একটা চমক, তারপরে 96 সালে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন, তারপরে ওই যে বিএনপিতে 2 জনকে নিয়ে আসা হলে চমক, আরও চমক আছে। ওটা করে থাকেন এবং বলেও থাকেন, নিঃসংকোচে বলেও থাকেন চমক হতে পারে, চমক আরও হতে পারে, আগামী রবিবার দিন বোঝা যাবে। মানে মন্ত্রিসভা থেকে কাউকে বাদ পড়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে কিনা? কারণ হচ্ছে অনেকজনকে তো নেওয়া হলো, যদিও কোনো আভাস পাওয়া যায়নি। কিন্তু একটু ছিল, কোন পেপার পড়লাম, দু একটা মন্ত্রণালয় অদবদল হতে পারে, কিন্তু আজকের এই মন্ত্রিসভা গঠন করে শপথ নেওয়ার পরে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সাংবাদিক প্রশ্নের উত্তরে, তাতে খুব একটা মানে সিগন্যাল পাওয়া গেল না। এখন একটু প্রকাশ্যে বলা হতো হয় না সাধারণত, এখন রবির আগে কমেন্ট করা বোধহয় সম্ভব হবে না। আচ্ছা, একটা জিনিস একটু জানি, সেটা হলো যে গতকাল রাত 9টা পর্যন্তও কেউ জানতো না যে মন্ত্রিসভার রদবদল হবে। হঠাৎ করেই অনেক রাতে এই বিষয়গুলো একজন সেক্রেটারির মুখ থেকে জানানো হয়, তারপরের দিন শপথ হয়। জিনিসগুলো এত তাড়াহুড়ো করে কেন করা হয়? চমক এটা, আমি আসতেছিলাম বরিশাল থেকে, স্টিমারের মধ্যে ছিলাম,
সেখানে মোবাইলে ব্রেকিং নিউজে দেখলাম, আমি তো চমকে উঠলাম, একই ব্যাপার। সারাদিন কোনো এই ধরনের কোনো গুজব বা মাঝখানে তো কোনো গুজবও ছিল না যে মন্ত্রিসভা কোনো রদবদল করা হবে, কোনো সম্ভাবনা আছে, কোনো গুজব কিন্তু ছিল না একদমই। বিশেষ করে যেহেতু সময় প্রায় শেষ, মাত্র 1 বছর বাকি রয়ে গেছে, সুতরাং এই মুহূর্তে মন্ত্রিসভার কোনো বড় ধরনের কোনো পরিবর্তন হবে বা সংযোজন বিয়োজন হবে, এটা নিয়ে কোনো রকম কোনো গুঞ্জন, কোনো এর কোনো রাজনৈতিক কোনো কারণ বা কোনো রাজনৈতিক কোনো কারণও চোখে পড়ে না। যদি হতো যে অর্থ মন্ত্রণালয় নিয়ে না আলোচনা হচ্ছে, অনেকেই দাবি করেছে অর্থমন্ত্রীর পদটা উনি বয়স টয়স হয়ে গেছে, উনি নিজেও বলেছেন অসুস্থ, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তো অনেক প্রশ্ন আছে, তা সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। সেই জন্য বা বিমান পর্যটন মন্ত্রণালয় নিয়েও তো অনেক প্রশ্ন আছে। বিমানের কোনো উন্নতি গত কয়েক বছর হয়নি, বরং বিমানের আরও তাদের সার্ভিস আরও কমে গেছে, ফ্লাইট সংখ্যা কমে গেছে। আমাদের সাথে রাশেদ খান মেনন তিনি এসেছেন, তিনি হয়তো আমাদের সাথে যোগ দিবেন, কিন্তু তিনি যোগ দেওয়ার আগে আপনার কাছে আরেকটি বিষয় একটু জেনে নিই, যে ওনার সাথে আমাদের আলোচনা হবে, তার আগেই আরেকটি বিষয় জেনে নিই যে মানে এর মধ্য দিয়ে কি আসলে মানে আমরা একটি পরিণতির দিকে যেতে যাচ্ছি, যে মহাজোট সরকার যে অঙ্গীকারগুলো করেছিল সেই অঙ্গীকারগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, এরকম কিনা? আমার খুব এরকম সিগন্যাল পাচ্ছি না, মনে হয় না। আচ্ছা, আমরা এখন আলোচনাটা ভালো হবে ওনাকে। জি, মানে সেটা আপনি মনে করেন কিনা আর কি, খুব দ্রুত সেই এগুলো? আমার মনে হয় না এখন, মানে যেটা প্রথমে বললাম, কোনো রিসা বলতে হয় নাই। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, রিসা বলানে মন্ত্রিসভার আয়তনটা বড় করেছে, কলেবার বেড়েছে, তাতে যে এটাকে মানে অঙ্গীকার একদিন 3.5 বছর 4 বছর হয়নি, যে সমস্ত অঙ্গীকার বড় বড় অঙ্গীকার রয়েছে, এখন এটা হবে এরকম ধারণা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তো রাশেদ খান মেনন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, সরাসরি তার কাছে চলে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম আপনার জন্য। তো সারাদিন আপনি এবং তোফায়েল আহমেদ এই বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন যে আপনারা অফার পেয়েও আপনারা যোগ দেননি, সেক্ষেত্রে আসলে পলিট ব্যুরোর সিদ্ধান্ত নিয়ে আপনি সিদ্ধান্তটি নিয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? এটা আমাদের তো পলিট ব্যুরোর সিদ্ধান্ত আজকে নয়, আমাদের সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত। আমরা 15ই সেপ্টেম্বর 2011 সালে আমরা বলেছিলাম যে আমাদের পূর্বতন যে সিদ্ধান্ত ছিল 2009-এর 5ই জানুয়ারি মন্ত্রিসভায় যোগদান করার, সেটা পরিবর্তন করে আমরা বলেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভায় যোগদান করার কোনো অবকাশ আর নেই। আমরা কেবল বলিনি, আমরা বিষয়টি আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানিয়ে রেখেছিলাম, যাতে তিনি ভবিষ্যতে কোনো বিব্রত না হন এই ধরনের কোনো বিষয়ে, সেটা আমরা জানিয়েছিলাম। আমরা এটা মনে করি যে রাষ্ট্র পরিচালনায় মহাজোটের যে অংশগ্রহণের যে বিষয়টি, এটা প্রথম থেকে উপেক্ষিত হয়েছে। আপনার এই মহাজোট সরকার মূলত 14 দলের আন্দোলন এবং মহাজোটের নির্বাচনী ঐক্যের ফলাফল। এটা স্বাভাবিক এবং সঙ্গত ছিল যে আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেটা জোট রাজনীতির যেটা সাধারণ নিয়ম, আলোচনার মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠন, রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ করা এর প্রয়োজন ছিল। কিন্তু আমরা 3 বছর ধরে আমরা যখন দেখলাম যে এ বিষয়ে কিছুই হচ্ছে না, বরঞ্চ ক্রমাগত দিন দিন প্রতিশ্রুতি যেটা ছিল আমাদের নির্বাচনী, সেটার বাইরে বিষয়গুলো চলে যাচ্ছে। জনজীবনের সংকট বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, তার নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে, এবং ইত্যাদি নানাবিধ প্রশ্নগুলো যখন আসলো, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা এটা ধরে নিয়েছিলাম যে এর ফলশ্রুতিতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে বিজয়টা আমরা অর্জন করেছিলাম, যে বিশাল বিজয় নিয়ে আমরা এসেছিলাম, সেটাকে ধরে রাখা যাবে না। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এখানে আর অবকাশ নেই, যেখানে আমরা এটা বারবার করে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, 14 দলকে বলেছিলাম যে আপনারা আলোচনা করুন, আলোচনার মধ্যে দিয়ে বিষয়গুলো সমাধান করুন, কিন্তু তারা এই কথাটা কখনোই তারপরেও কেন আপনাদেরকে আবারও সেটা তো আমার জানার বিষয় নয়। তবে আমি এটুকু বুঝি যে সম্প্রতি সময়ে সরকারের কতগুলো বিষয় নিয়ে সরকার খুবই বিপদ অবস্থার মধ্যে রয়েছে। তার মধ্যে একটি রয়েছে হলমার্কের কেলেঙ্কারি বিষয়, যেটা রয়েছে আপনারা জানেন যে বিষয়টি এসছে গুম খুন অপহরণের যে বিষয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন যেটা বারবার করে আলোচিত হচ্ছে। আপনারা জানেন যে একই সঙ্গে আপনার পদ্মা সেতুর বিষয় নিয়ে যে দুর্নীতির অভিযোগ যেগুলো এসছে, এগুলো নিয়ে সরকার বেশ কঠিন সমালোচনার মধ্যে রয়েছে। অন্যদিকে আপনি জানেন যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিরোধী দলের সাথে সরাসরি মুখোমুখি অবস্থান সেখানে বিরাজ করছে। সেই সব মিলিয়ে এক ধরনের
বলতে পারেন এক ধরনের সংকট কিন্তু এখানে আছে। তো এটা উত্তরণের পথ কি? আমি কিন্তু প্রধানমন্ত্রীর সাথে ঈদের পরে দেখা করে এই কথা বলে এসেছিলাম যে উত্তরণের পথ হচ্ছে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, এবং সেটা করতে গেলে পরে 14 দলকে এবং মহাজোটকে তার আরো ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে পদক্ষেপগুলো কি হতে পারে, মোকাবেলা কীভাবে হতে পারে, পিপুল কীভাবে সংগঠিত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করা। সেটা না করে তিনি যে পথ নিয়েছেন সেটি হচ্ছে মন্ত্রিসভার সম্প্রসারণ। উনি যেটা বলছিলেন যে আসলে এটা রিসাফল নয়, এটা হচ্ছে সম্প্রসারণ। তো সম্প্রসারণে আমাদেরকে তিনি আস্থায় নিয়েছিলেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্ততপক্ষে এটুকু সম্মান আমরা পেলাম, তার জন্য অনেক ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমি মনে করি না যে আজকের এই সময়ে এই অবস্থায় মন্ত্রিসভায় গিয়ে এই ধরনের সংকট উত্তরণের কোনো পথ আছে বলে মনে করি না। এতে কি আওয়ামী লীগের সাথে, আমি একটু ওনার কাছ থেকে একটা উত্তর জেনে নিই, মানে এই যোগ না দেওয়া কি আওয়ামী লীগের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে? দেখুন, আমরা দূরত্ব তো স্বাভাবিকভাবে কিছু তো মন কষাকষি তো হবেই, সন্দেহ নেই। কিন্তু একটা কথা আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি, যেটা এই সিদ্ধান্তের সাথে আরেকটা সিদ্ধান্ত জড়িত আমাদের, সেটি হচ্ছে যে সংসদের ভিতরে এবং বাইরে আমরা সরকারকে সমর্থন করব, সরকারের যে পদক্ষেপগুলো, ইতিবাচক যে পদক্ষেপগুলো, সেগুলোকে আমরা সহযোগিতা করব। এবং আমরা এই কথা বলেছি যে শেখ হাসিনার নেতৃত্বে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্য আছে, সেটাকে নিয়ে আজকে বিএনপি, জামাত এবং সাম্প্রদায়িক চক্র যে ক্ষমতার প্রত্যাবর্তনে যে পায়তারা করছেন, সেটা বিরোধিতা আমরা করব। সুতরাং আমি তো মনে করি না একটা মন্ত্রিসভায় অংশগ্রহণের প্রশ্ন নিয়ে এই বিরোধ খুব একটা বড় ধরনের রাজনৈতিক কোনো বিরোধে পরিণত হতে পারে। তো ধন্যবাদ, আমাদের সময় শেষ। আরো হয়তো আপনাদের সাথে আরো আলোচনা হবে, আজকে এই পর্যায়ে শেষ করতে হচ্ছে। তো আমরা কথা বলছিলাম ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিনের সাথে। তো এই ছিল আমাদের আজকের সারাদিনে। আবারও দেখা হবে আগামী রোববার একই সময়।